Sunday Falls Horror Calls. তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্টের ভূতের গলা আপনাদের স্বাগত জানাই। আজকের পডকাস্টটা হতে চলেছে একটু আলাদা। কেন আলাদা? তার কারণ হচ্ছে 1942 যে সময়টা ছিল, সেই সময় সারা বাংলায় এখন যেটা বাংলাদেশ বলা হয়ে থাকে, সেই সময় সব বাংলা একসাথে ছিল এবং প্রত্যেকটা জায়গায় স্বাধীনতা সংগ্রামী ছিল। তাদেরকে কিভাবে হেল্প করা হয়েছে, তাদেরকে কিভাবে সাহায্য করা হতো, কিছুটা এই গল্পে আছে এবং আজকের কল রেকর্ডিংয়ে আছে। আমাদের এই যে বক্তা আছেন, তিনি তার নামটা প্রকাশ্যে আনতে ইচ্ছুক নয়, তাই জন্য আমি তাকে কাকিমা বলেই রেখেছি এবং তিনি কল করছেন হরিয়ানা থেকে। তো থ্যাংক ইউ সো মাচ, আপনারা এত দূর থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করেছেন এবং ভালোবাসছেন, যাতে আমরা কেকে পডকাস্টের ভূতের কলটা আরও এগিয়ে যেতে পারি। তো চলুন তার কাছে ডাইরেক্ট যাব, কিন্তু তার আগে যেটা আমরা বলে থাকি বা আমাদের যে নাম্বার আছে 8961371072, আবারও বলছি 8961371072, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কল করতে পারেন, বা আপনাদের যদি কোনো রকম স্পিরিচুয়াল হেল্প লাগে সেটাও যদি আপনারা চান, এই নাম্বারে কল করে আমরা আপনাদেরকে সেই জিনিসটা প্রোভাইড করব। এবং ধরুন মেল করতে চাইছেন, কোনো গল্প লিখে পাঠাতে চাইছেন, কেকে পডকাস্ট 2023@gmail.com-এও আপনারা পাঠাতে পারেন। তো চলুন ওনাকে কল করা যাক। তো কাকিমা কেমন আছো? আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? খুব ভালো আছি কাকিমা। আর তুমি খুব দূর থেকে আমাদের সাথে আজকে কানেক্ট করেছো, হরিয়ানা থেকে তুমি কানেক্ট করেছো আমাদের সাথে। এবং আজকে যে ঘটনাটা আমরা শুনতে চলেছি, মানে আমি তো বলেছি অলরেডি আমি আমার ইন্ট্রোতে, তুমি তোমার মতো করে স্টার্ট করো এবার। ঠিক আছে, তাহলে স্টার্ট করব। একদমই। এই ঘটনাটা আমি বলছি বহুদিন আগেকার একটি ঘটনা, যেটা আজ থেকে বহু বছর আগে, আজকে হচ্ছে 2025 চলছে, কিন্তু এই ঘটনাটা হয়েছিল 1942 সনে। তখন আমাদের ভারতবর্ষ পরাধীন ছিল, ব্রিটিশ শাসনের হাতে শৃঙ্খলাবদ্ধ ছিল, শৃঙ্খলিত ছিল আমাদের ভারতবর্ষ। আমরা অনেক ওদের কাছ থেকে অনেক অত্যাচারিত হতাম। আমরা আমাদের নিজেদের দেশে থেকেও আমরা আমাদের স্বাধীনতাটুকু, সত্তাটুকু হারিয়ে ফেলছিলাম ধীরে ধীরে। আর তখন আমাদের দেশের সমস্ত আবাল বৃদ্ধ, বাচ্চা থেকে শুরু করে সবার মধ্যে একটা স্বাধীনতার যে দেশকে স্বাধীন করবার যে ইচ্ছা সবার মধ্যে ভীষণ ভাবে জাগৃত হয়েছিল। ফলে তখনকার দিনে সবাই এগিয়ে এসেছিল, যে যেমন ভাবে পারত তাদের নিজেদের সেইটুকু ক্ষমতা দিয়ে দেশমাতৃকার জন্য কিছু করতে চাইতো। এরকমই একটা ঘটনা ঘটেছিল বরিশাল জেলার, পূর্ব বাংলাদেশের বরিশাল জেলার মাহিলারা নামে একটি গ্রামে। এই গ্রামের বেশিরভাগ 70% লোকই লুকিয়ে চুরিয়ে স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে যুক্ত ছিল। সেখানে মঠবাড়ি বলে একটি বাড়ির কথা আমি বলছি, যে বাড়িটা সম্বন্ধে ইউটিউবে খোঁজ নিলে জানতে পারবেন। আমি নাম বা কিছু তোমাদের কাছে বলছি না, কেন সেই বাড়িটার একটা মাহাত্ম্য আলাদা আছে। এই মঠ বাড়িটা 1942 সালের থেকেও প্রায় 500 বছর আগে প্রায় তৈরি ছিল মঠটা, মন্দিরটা। এখানে ভেতরে একটা কৃষ্ণের ছিল, কৃষ্ণের পুজো হতো। এই মন্দিরটার ভেতরে একটা মূর্তি ছিল, যার জন্য এই বাড়িটাকে সবাই মঠ বাড়ি বলতো, বা এই লোকেদের মঠ বাড়ির লোক বলতো। তো সেই বাড়ির মেয়ে ছিলেন আমার মা এবং তার পরিবারের লোকেরা। বাড়িতে তখন মায়ের দাদু এবং মায়ের ঠাকুমা আর আমার মা যিনি, উনি থাকতেন। কারণ ওই বাড়িতে সবাই প্রায় মার বাবারা 3 ভাই ছিলেন, তারা প্রত্যেকেই প্রায় স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে যুক্ত থাকায় এই এক একজন জায়গার থেকে তারা সংগ্রাম করছিল। মাত্র মায়ের যে বাবা ছিলেন আমার দাদু, উনি পুনাতে থাকতেন। আর দুজন ভাই, একজন ইয়ের থেকে
বিহারের থেকে এবং আরেকজন প্রপার কলকাতার থেকে স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে যুক্ত হয়ে উনি নানা রকম ভাবে দেশের জন্য উনি লড়াই করে চলেছিলেন। তো সেখানে এরকম একদিন, আর মার যে দাদু উনি ছিলেন ওই গ্রামেরই, মহিলারা গ্রামের এক স্কুলের শিক্ষক, আর ওনার স্ত্রী ছিল গ্রামের গুরুমা, ওনাকে গুরুমা বলা হতো। তখনকার দিনে বয়স্ক অনেক মহিলা যারা কিছু পড়াশোনা জানতেন, তারা গ্রামের বাচ্চাদের, প্রাইমারি স্কুলের বাচ্চাদের পড়াশোনা করানো, ভাতৃবিদ্যা এবং সমাজ সাংস্কৃতিক সম্বন্ধে সচেতন করা মানুষদের, তখনকার মহিলাদের কিছু কিছু সই করানো, কিছু কিছু পড়াশোনা করানো, এই কাজ সব করতেন। এইভাবে খুব সামান্য আয়ের মধ্যে দিয়ে ওদের সংসার চলছিল। আর উনি যে মায়ের যে দাদু, উনি কি করতেন, উনি যে গ্রামের ভেতরে থেকেই উনি স্বাধীনতা সংগ্রামীর যে ছেলেরা যারা লুকিয়ে লুকিয়ে বাইরে থাকতো এবং গ্রামে মাঝে মধ্যে আসতো কিছু অর্থের সংগ্রহের জন্য, এবং হয়তো কতদিন কোথায় কোথায় লুকিয়ে থেকে দুটো খাবার জন্য তারা অনেক সময় গ্রামের মধ্যে আসতো, বা কোনো খবরাখবর নিতে আসতো, কোনো চিঠি নিতে আসতো, সেই সময় আমার মায়ের দাদু তাদের হেল্প করতো, নানা রকম ভাবে হেল্প করতো। তো অনেক সময় এমন হতো রাত্রেবেলা লুকিয়ে এসে হয়তো 4-5 জন করে, তখন দাদু তাদের খাবারের ব্যবস্থা করতো। আর সেই খাবার রাত জেগে আমার মায়ের যে মা, আমার যে দিদিমা, উনি তৈরি করতেন। কাঠের চালে ভাত, একটু সেদ্ধ ভাত, একটু খুব সামান্য জিনিসই, একটু আলু, একটু কিছু, এই সামান্য জিনিস দিয়ে স্বাধীনতা সংগ্রামীদের খাইয়ে দিতেন। মায়ের দাদু যখন ওই রান্না করা হতো এবং ওদের সে মানে খাবার দাবার বা ওষুধের ব্যবস্থা করা হতো, মায়ের ঠাকুমা ওদের ওষুধের ব্যবস্থা করতো, নানা রকম ভাবে জখম হয়েও আসতো, তখন আমার দাদু কি করতেন, ওই বাড়ির সামনেই একটা লাঠি নিয়ে, হাতে লাঠি নিয়ে পায়চারি করতো। যদি কেউ না তাদের দেখে ফেলে বা কেউ যদি কোনো খবর দেয়, কেন ওই গ্রামে কিছু লোক ছিল যারা স্বার্থপরের মতন ইংরেজদের দালালি করতো। তারা কি করতো, গ্রামের সমস্ত খবরাখবর ইংরেজদের কানে দিত, এবং কিছু লোকের কিছু সন্দেহ ছিল আমার মায়ের দাদুর উপর। তো উনি সেই জন্যই পাহারা দিতে, যাতে কেউ না বুঝতে পারে যে ভেতরে কেউ আছে বা কেউ এসছে রাত্রেবেলা। এরকম ভাবে খালি আমার মায়ের দাদু না, আরো কিছু লোক ছিল, তারা খুব গোপন ভাবে এই ছেলেদের হেল্প করতো নানা ভাবে। ছেলেরা আসতো দূর দূর থেকে, অনেক সময় আসতো বাড়িতে, বাড়ির লোকের খবর নিতে বা কিছু করতে, কোনো চিঠি দিতে, সেগুলো সম্পূর্ণ মায়ের দাদু বা এবং তার আরো কিছু লোক ছিল যারা স্বদেশীদের হেল্প করতো, তারা তাদের চিঠিপত্র দিয়ে আদান প্রদানের কাজগুলো করতো। এরকম ভাবে ওদের দিন চলছিল খুব। আর মায়ের পরিবারে খুবই কষ্টের মধ্যে থাকতো, কারণ মায়ের বাবাও তখন কিছুটা মানে দেশ থেকে রাস্ট্রিকেট হয়েছিল, বাইরে থাকতে হচ্ছিল, দেশে ফিরতে পারতেন না। কিছু অল্প স্বল্প যা পয়সা পাঠাতো তাতেই আর এদের গুরুমা আর মায়ের দাদু ডাক্তারি ইয়েতে যা অর্থ আসতো সেইভাবে ওদের দিন চলতো। তার মধ্যে আবার এই সমস্ত খরচা দিনকে দিন বেড়েই চলেছে, খুব কষ্টের মধ্যে দিন চলছিল। মার এইভাবে চলতে চলতে মায়ের এক সময় খুব অসুস্থ হয়ে পড়লেন। তখন মা ছিল মাত্র 2.5 বছর বয়স। মা তখন এক কঠিন রোগে পড়ে গেলেন, কেননা উনি ঠিক মতো খাবার পত্র বা ঠিক মতো কোনো কিছু যত্ন না পাওয়াতে বাচ্চা হওয়ার পরে ওনার ধীরে ধীরে যক্ষা রোগে দাঁড়ালো। সেই যক্ষা রোগের ঠিক মতো ট্রিটমেন্ট হচ্ছিল না ঘরে, নানা রকম কষ্টের জন্য। আর উনি নিজের কথাও নিজে খুলে বলতেন না, মুখ বুঝে দেশমাতৃকার সেবা করে যেতেন, এবং শ্বশুর শাশুড়ি যেরকম ভাবে চলতে বলতেন উনি সেইভাবেই চলতেন। ওনার কাছে উনি খুব শান্ত স্বভাবের ছিলেন, কিন্তু খুব দৃঢ় চেতা মহিলা ছিলেন। এইভাবে তাদের চলতে চলতে একদিন কি হয়, একদিন প্রচন্ড মানে গ্রামে ছাপা পড়ে, পুলিশ এসে ধরপাকড় শুরু করে। আর তাতে কিছু লোক ইনভলভ ছিল যারা পুলিশদের হেল্প করছিল, এই বাড়িতে ওই বাড়িতে স্বদেশীরা আসে, এই সমস্ত কথা তাদের বলে দিয়েছিল, পুলিশদের কানে তুলে দিয়েছিল। যার ফলে এই মায়ের যে দাদু, উনিও সন্দেহ তালিকায় একজন ছিলেন। তাই কিছুদিন এদের না মানে স্বদেশীদের আনাগোনা একটু বন্ধ ছিল বাড়িতে। এদিকে মায়ের যে মা, আমার দিদিমা, উনি খুব অসুস্থ
হয়ে পড়লেন দিনের পর দিন। কেননা ভালো ওষুধপত্র তার যুগ ছিল না। ওই দেশের একজন কবিরাজ, উনি যেরম ভাবে দিতে পারতেন ওষুধ, বেশি জড়িবুটি, সেগুলো দিয়ে ট্রিটমেন্ট হচ্ছিল। ওগুলো আর যক্ষা রোগী কতটা ভালো হতে পারে। তারপরে ঘরেরও খাওয়া দাওয়া সেরকম ছিল না। ঘরে দিনকে দিন উনি মানে বিছানা নিয়ে ছিলেন। সেই সমস্ত কিছু কিছু কথা স্বদেশীদের কানে গেছিল যে উনি অসুস্থ হয়ে বিছানায় নিয়ে নিয়েছেন বা কিছু। তারাও থাকতো যে কমই আসতে আরম্ভ করলো, যে না এই বাড়িতে এদের আরো কষ্ট দেওয়ার দরকার নেই, আমরা কম আসবো, অন্য জায়গায় যাবো। ওদের উপর যখন গভর্নমেন্টের বলছে পুলিশের একটা নজর আছে, তখন এদিক থেকে সরে থাকাই ভালো। এগুলো ওরা বেশ কিছুদিন মাত্র মানে মাস তিনেকের মতন ওরা আর এই বাড়িতে আসলো না। ওর বাড়িতে আনাগোনা বন্ধ ছিল। একদিন কি হয়েছে, একদিন খুব একটা দরকারি চিঠি দেওয়া প্লাস কিছু কাজের জন্য কিছু অর্থপত্র যদি পাওয়া যায় সেই আশায় 4টি ছেলে কলকাতার থেকে আসলো। তার মধ্যে 2জন ছিলেন ওই গ্রামেরই, পঙ্কজ, নীলু, দীপক আর গুরু বলে একটা ছেলে। নাম অন্য আমি বলে দিলাম, পঙ্কজ, নীলু, দীপক আর গুরু, এরা 3জন। ঠিক আছে। যে পঙ্কজ ছিল, উনি ছিলেন আমার মায়ের কোনো সম্পর্কে কাকা, দূর সম্পর্ক, খুব কাছের না, দূর সম্পর্কের কাকা ছিল। তা উনি আর ওনার বাড়িতে খবর নেওয়ার ছিল যে ইয়ের কাছ থেকে, ওই মাস্টারমশাইয়ের কাছ থেকে, যদি মাস্টারমশাই যেটা আমার মায়ের আর কি দাদুকে বলছে, উনি গ্রামের মাস্টারমশাই তো সবাই মাস্টারমশাই বলতেন, মাস্টারমশাই থেকে কোনো বাড়ির খবর নিতে পারে নাকি। 2টি ছেলে তো গ্রামের ছিল, তাই ওরাও সেই সমস্ত আশায় ওরা এসেছিল। তখন সেটা ছিল 1942 সালের এইরকম মানে এপ্রিল মাসটা, মানে বোধহয় বাংলার দিকে চৈত্র মাস হবে, আমি ঠিক একদম অ্যাকুরেট ইয়েটা বলতে পারছি না, লগভগ চৈত্র মাসই হবে। এখন একটা পূর্ণিমার দিন ওরা এসে পড়েছিল এই গ্রামে, খুব লুকিয়ে লুকিয়ে, খুব মানে জলা জঙ্গলের জায়গা ছিল তো বরিশালটা। ওরা ওই কখনো ওই খালের ভেতর থেকে, এর ভেতর থেকে, ওর ভেতর থেকে, জঙ্গলের ভেতর দিয়ে খুব কষ্ট করে করে ওরা গ্রামে ঢুকতো। সেদিনকে ঢুকতে গিয়ে ওদের খুব অসুবিধা হচ্ছিল পূর্ণিমার রাত থাকাতে। তাও ওরা কোনোভাবে এরকম এদিক ওদিক করতে করতে ওরা আসলো। ওই যে মঠ বাড়িটা ছিল, ওইটা ছিল একটা দিঘির পাড়ে, একটা খুব বড় দিঘিটা এখনো আছে, যেটা আমি ইউটিউব সার্চ করে দেখেছিলাম। দিঘিটা এখন আছে। দিঘির উত্তর দিকে ছিল একটা শ্মশান, দিঘির দক্ষিণ দিকে ছিল মঠ মন্দিরটা, আর এরকমই আর কি। তো একটা সাইডে আবার ওই মায়েদের বাড়িটা ছিল, মঠ বাড়িটা, যে বাড়ির কথা আমি বলছি। তো এই ছেলেগুলো ওই বাড়িতে আসবে বলে দিঘির জলে হাত মুখ, দেশের বাড়িতে তাই ছিল, মানে গ্রামে ছেলেরা সাধারণত বাড়ি ঘরে ঢুকবার আগে ওই সামনে কোনো পুকুর থাকলে বা কিছু থাকলে সেখানে ওরা হাত মুখ ধুতো। তো ছেলেগুলো সেদিনকে দিঘির পাড়ে গিয়ে, দিঘির জলে একটা সিঁড়ি ছিল, খুব বড় সিঁড়িটা দিয়ে নিচে নেমে, মানে 10টা সিঁড়ি নামতে হবে প্রায়, এরকম ভাবে নেমে ছেলেগুলো হাত মুখ ধুচ্ছিল, যে ঢুকে তারপরে মাস্টারমশাইয়ের বাড়িতে আসবে এই চিন্তা করে। তো যখন ওরা হাত মুখ ধুচ্ছিল, সবাই মাথা নিচু করা ছিল, হঠাৎ পঙ্কজ মাথাটা হাত মুখে জল দিয়ে মাথাটা উঁচু করে তাকিয়ে দেখে কেউ দাঁড়িয়ে আছে। আরো তখন দেখি কে, ওর একদম মুখ থেকে না একটা শব্দ বেরিয়েছে, কে কে ওখানে। তখন কিন্তু অপোজিট থেকে কোনো সারা শব্দ নেই। তো আরো যে নীলু, দীপক, গুরু ছিল, ওরাও উঠে মাথা তুলে তাকালো। তখন যারা চিনতো না, অচেনা, তারা বলছে কে, আর কিন্তু গ্রামের 2টি ছেলে তো জানে কে। তখন পঙ্কজ বলছে বৌঠান, মানে বৌঠান হচ্ছে মানে ওই মদ বাড়ির বড় বউ আর কি, যে আমার মায়ের মা যিনি, উনি হচ্ছেন ওনাকে, ওই পঙ্কজ যে কাকু, মায়ের কাকু, উনি বৌঠান বলতেন। বৌঠান, আপনি এখানে দাঁড়াইয়া রয়েছেন, এরকম ভাবে বলছে আর কি। তখন দেখছি ওখান উপর ওই দিক দিয়ে কোনো সাড়া আসছে না, অবাক হয়ে গেছে। তারপরে সঙ্গে যে আর একটা ছেলে ছিল ওই গ্রামেরই, নীলু বলছে বৌঠান অসুস্থ ছিল না, বৌঠান তো খুব অসুস্থ ছিল, কি করে এতখানি আসলো, দিঘির পাড় পর্যন্ত কি হলো, চল তো দেখি বলে ওরা না মানে সিঁড়ি দিয়ে উপরে উঠবে বলে দাঁড়িয়েছে। তখন বৌঠান কি করেছে, ঘুরে গেছে, মুখে কোনো কথা না বলে ঘুরে গেছে, আধ মাথা ঘোমটা
তখনকার দিনে মহিলারা তো মানে একদম পুরো মানে উনি পুরো মুখ ঢাকা দিয়ে কোনো ঘোমটা টোমটা দিতেন না, উনি মাথায় একটুখানি একটু ঘোমটা দিয়ে থাকতেন সবসময়। তো উনি না আস্তে আস্তে ঘুরে দাঁড়ালেন, দাঁড়িয়ে ওদের দিকে মানে সাইড ফিরে তাকালে, ডান দিকটা ফিরে, আমার এখনো পরিষ্কার মনে আছে, আমার মা আমাকে মানে ওই কাকু এসে গল্প করছিল তাতে আমি শুনছিলাম, ওরকম ভাবে সাইড ফিরেছে, সাইড ফিরে ডান দিকে ওই সিঁড়িটা পড়ে, ভদ্রমহিলা যে দিকে ফিরেছে তার থেকে ডান দিকে সাইড সিঁড়িটা পড়ে, সিঁড়ির দিকে ওদের দিকে তাকালো, একটা যেন অর্থপূর্ণ দৃষ্টি ওদের দিকে। আর পূর্ণিমার রাতে ওনাকে পরিষ্কার দেখা যাচ্ছিল। তখন ওদের মধ্যে ভয় হলো যে কি ব্যাপার, এত রাত্রে বউটা এরকম, তখনকার দিনে গ্রাম গায়ের বউরা তো এত রাত্রে বাইরে আসে না, তিনি কি করতে এসছেন। তখন ওরা কিছু না বলা, কিছু জোরেও কথা বলতে পারছে না, বিশেষ করে কথা বলছে, ওদের কথা কোনো ভাবে কারোর কানে গেলে তখন এদের ধরে ফেলতে 2 মিনিটও লাগবে না। এই সমস্ত চিন্তা করে ওরা আস্তে আস্তে আগিয়ে আসলো, ওরা আগাতে থাকলো, সিঁড়ির একটার পর একটা সিঁড়ি ওরা বেয়ে উপরে উঠতে থাকতো। ওরা যে মানে 5টা সিঁড়ি পার করেছে, অর্ধেক উঠেছে, তখন বৌঠান আস্তে আস্তে ওদের দিকের থেকে মুখ ফিরিয়ে নিয়ে যেদিকে মঠ মন্দিরটা ছিল, মঠ বাড়ির দিকে না দিয়ে মঠ মন্দিরের দিকে উনি চলতে শুরু করলেন। আর ওনার দৃষ্টিতে কি ছিল জানি না, ওই 4টি ছেলে যেন মন্ত্রমুগ্ধের মতো ওনার পিছন নিলে। আর দিঘিটা অনেক বড়, কোনোদিন যদি তোমরা ওই দিঘিটা কোনো মানে ইউটিউবে দেখো বা কিছুতে দেখো, তাহলে তোমরা দেখতে পাবে যে কত বড় দিঘি। আর আচ্ছা, তার আর এক সাইডে আবার দুর্গা মন্দিরও ছিল। দুর্গা মন্দিরের দিকে না দিয়ে মঠ মন্দিরের দিকে মহিলা মানে আমার দিদিমা যে উনি আগাতে শুরু করলেন। আর এরা তখন এদের একটা কিছু সন্দেহ হলো যে কি ব্যাপার, এত রাতে তাদের কি আষ্টামাসের কোনো বিপদ বা কিছু, এই চিন্তা করে ওরাও আস্তে আস্তে পিছু নিলে। ওদের যেন কোনো বাক মানে মানে বাকরুদ্ধ হয়ে যাওয়ার মতন ওদের অবস্থা হয়েছিল। ওরা আস্তে 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 পিছু নিতে তখন ওদের কিন্তু আশেপাশের কোনো ভয় আর ছিল না শরীরে, আমাদেরকে দেখে নিল কে কি করলো। ওনার 4 জনেই ওনার ওই ভদ্রমহিলার পিছন 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 ওই এসে মন্দিরটার সামনে এসে দাঁড়ালো। মন্দিরটার সামনে এসে দাঁড়াতে উনি কি করলেন, মন্দিরের পিছন দিকটাতে বৃন্দা বলে একজন এই যে মাস্টারমশাই, তাদের বাড়িতে তখনকার দিনে এরকম যাদের আর কি একটু একটু ইয়ে ছিল বা যাদের জমি টমি ছিল, তারা তাদের জমিতে ধোপা, নাপিত এবং কামার এই সমস্ত লোকেদের কিছু কিছু জায়গা দিয়ে ঘর দিয়ে তাদের রাখতো। এবং বৃন্দা বলে একটি লোককে, উনি ছিল ধোপা, ওনাকে রাখা হয়েছিল। এবং বৃন্দা ছিল মাস্টারমশাইয়ের খাস লোক। অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অনেক গোপন কাজ বৃন্দা করে দিত। অবলীলায় খুব মানে সাহসী ছিল বৃন্দা। সে বৃন্দার ঘরের দিকে আগিয়ে গেলেন আমার দিদিমা। তখন ওরা আস্তে আস্তে পিছনে গিয়ে যেতে যেতে দেখলো হঠাৎ যে বৃন্দার ঘরের সামনে পেছনটার দিয়ে উনি সরে গেলেন। তা ওরা কিছু একটা ভাবলো, এর মধ্যে ভাবলো যে বৃন্দার সঙ্গেও দেখা করে যায় বলে বৃন্দাদা করে সে দরজাটা ওরা ধাক্কা মারলো। আর ভাবতে রাখলো যে একটু রাত্রে বৌঠান কোন দিকে যাবে। এই চিন্তা করতে করতে বৃন্দার ঘরে এসে দরজায় করা নাতে বৃন্দা ভিতরে বসে কিছু পড়ছিল, জেগেই ছিল যেন। বৃন্দা উঠে আসলো, সে বলছে তোমরা এত রাত্রে কোথার থেকে আসলে, তোমরা জানো না গ্রামে বিপদ চলছে। তখন ওরা বললো যে আমরা সব জানি, কিন্তু আমরা খুব বিপদে পড়ে এসেছি, আমাদের কিছু অর্থের দরকার আছে, আর আমাদের কিছু একটা চিঠিপত্র আমাদের আদান প্রদানের ব্যাপার আছে, আমরা চিঠি নিয়ে এসেছি। আমরা মাস্টারমশাইয়ের বাড়িতেই যাচ্ছিলাম, কিন্তু আমরা আর ওদিকে না গিয়ে এদিকে আসলাম। তখন তখন বৃন্দা বললো, তোমরা ওইখানে যাওনি তো মাস্টারমশাইয়ের বাড়িতে? তখন ওরা বললো, না আমরা যাইনি তো। কেন? তখন ও বললো, আজকে গেলে হয়তো তোমরা আজকেরই ধরা পড়ে যেত পুলিশের হাতে, আর তোমাদের মৃত্যু ছাড়া আর কিছু ছিল না। তখন বললো, আজকেরই ধরা পড়ে যেতাম? বলে, হ্যাঁ, মাস্টারমশাইয়ের বাড়ি আশেপাশে সবসময় ওট পেতে থাকে পুলিশের স্পাই। তখন বলে, তাই নাকি? বলে, হ্যাঁ, কিন্তু বৌঠান যে আমি দেখলাম আমাদের আগে আগে আসলো, তাহলে বৌঠান গেল কোথায়? বৌঠান তো তোমার ঘরের সামনে এসেছিল। তখন বৃন্দা বলছে, কে বৌঠান আমাদের ঘরের সামনে আসবে বলে বৃন্দা যে ডুকরিয়ে কেঁদে উঠেছে। তখন পঙ্কজ বলে, কেন কি হয়েছে? মাস্টারমশাই কি কিছু হয়েছে না কি হয়েছে?
তখন বললো মাস্টারমশাই সন্দেহ তালিকায় পাকাপাকি ভাবে এসে গেছে যে কোনো এই স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে বিপ্লবীদের সঙ্গে উনি যুক্ত আছেন। তাই ওনার ঘরে ভীষণভাবে কড়া পাহারা দিয়ে রেখেছে যাতে তিনি কোনোভাবে কাউকে কোনো হেল্প না করতে পারে। তখন মাস্টারমশাই এখন খুবই অসুবিধার মধ্যে আছে, আর মাস্টারমশাই তো সর্বনাশ হয়ে গেছে। তখন ওরা বললো কি সর্বনাশ হয়েছে? তখন বলছে তোমরা বলছো বৌঠান বৌঠান, বৌঠান তো আর নেই বলে বৃন্দা খুব জোর কেঁদে উঠেছে। আর এই বৌঠানই ওদের সব রকম ভাবে খাওয়া দাওয়ার সমস্ত ইয়ে হেল্প করতো। তখন ছেলেগুলো চারজনে চিৎকার করে উঠেছে, সে কি আমরা তাহলে কাকে দেখলাম? আমরা একজনকে দাঁড়ানো ছিল, সে তো বৌঠানই ছিল। পঙ্কজ বলে আমি আমার বৌঠানকে চিনবো না। নিজে সিঁড়ির উপরে দাঁড়ানো ছিল, আমাদের সঙ্গে এতখানি আসলো, তোমাদের বৌঠান ছিল। তখন বললো বৃন্দা বললো না না বউ, তোমরা হয়তো ভুল দেখেছো, বৌঠান আর নেই, বৌঠান ইহলোক ত্যাগ করেছে। তখন চারজনই অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, কেননা সেদিনকে যদি তারা ওই দিন মাস্টারমশাইয়ের বাড়ি যেতেন তাহলে মাস্টারমশাইয়ের বাড়িতে গেলে তাদের আর রক্ষা ছিল না। তা বন্দুকের গুলিতে তাদের চারজনই শেষ হয়ে যেত। তখন পঙ্কজ বলছে তাদের তাহলে কি বৌঠান পরপারে গিয়েও আমাদের দেশ মাতৃকার সেবা করতে ভোলেননি? উনি কি এখনো পর্যন্ত আমাদের মানে সেবা মানে দেশ মাতৃকার সেবা করে চলেছেন এবং আমাদের সহায়তা করে চলেছেন? কি যতদিন আমাদের দেশ স্বাধীন না হবে তাহলে কি আমাদের বৌঠান আমাদের সঙ্গেই থাকবেন? বলে সবাই মিলে একসঙ্গে কেঁদে উঠলো। আর বৃন্দাও তার সঙ্গে ওদের কান্না যেন সমস্ত আকাশ বাতাস একদম ইয়ে হয়ে গেল ওদের কান্নায়। তখন ওদের আর খেয়াল ছিল না আমাদের আওয়াজকে শুনলো না শুনলো, কিন্তু আওয়াজ কেউ শুনতেও পায়নি সেদিনকে। খুব ইয়ে ভাবে খুব সন্তর্পণে সেদিনকে সেই রাতেই ওই বৃন্দার বাড়ি ছেড়ে জঙ্গলের ভেতর দিকে ওরা আবার শহরের দিকে পা বাড়ালো। এইভাবে এই এই ঘটনাটা এরকম একটা ঘটেছিল যেটা আমাদের কাছে আমি এখনো বলতে বলতে আমার সমস্ত শরীর যেন এরকম শিহরিত হচ্ছে। মানে ঘটনাটা তার এই ঘটনা ঘটে যাওয়ার বহু বছর পরে আমরা তখন বোধহয় 13-14 বছর বয়সে। এই সময় এক সময় আমার যে কাকা, মায়ের কাকা, উনি স্বাধীনতার পরেও উনি সাংসারিক জীবন আর নেননি, উনি সন্ন্যাসীর মতো থাকতেন। উনি মাঝে মাঝে এই আত্মীয় ওই আত্মীয় সেই আত্মীয়ের বাড়িতে যেতেন আর নানা রকম ভাবে তাদের খোঁজ খবর নিতেন। তো উনি একদিন আমাদের বাড়িতে এসেছিলেন এবং উনি আসলে আমাদের কাছে আমাদের আমরা ঘিরে বসতাম সেই দাদুকে, এবং সেই দাদু আমাদের মানে বিপ্লবীদের অনেক ঘটনা, অনেক মারাত্মক মারাত্মক ঘটনা উনি বলতেন। উনি সেই দিনকে আমাদের কাছে এই ঘটনাটা বলেছিল বলে আমি কারোর কাছে বলি না, কিন্তু এই জিনিসটা আমাদের সঙ্গে হয়েছিল। হয়তো আজকের দিনে অনেকে বিশ্বাস করবে না যেটা হতে পারে, কিন্তু আমার দাদু বলছে আমাদের সঙ্গে এই ঘটনা ঘটেছিল। আর আমি যতটা জানি, আমি 13-14 বছর বয়সে দেখেছি তো ওই দাদুকে। ওই দাদু মিথ্যা কথা বলবার লোক নয়, ওনার জীবনটাই তো সন্ন্যাসীর জীবন, সমস্ত ত্যাগ দিয়েছেন। এবং উনি সরকারি কোনো পেনশনও উনি গ্রহণ করেনি, মানে একদম সন্ন্যাসীর মতো জীবন যাপন করতেন। এই এই ব্যাপারে সামান্য মিথ্যা কথা বলবার মানসিকতা ওনার নেই, যার জন্য আমি সর্বান্তঃকরণে এটা আমি বিশ্বাস করি। আর এটা কোনো গল্প নয়, এটা একটা ঘটনা যেটা আমাদের জীবনে হয়ে গেছে, আমার দিদিমার। থ্যাংক ইউ কাকিমা, মানে এত একটা মানে দেশপ্রেমেরও ঘটনা এর মধ্যে, একটা ভৌতিক একটা আমার ছোট্ট সমস্ত ঘটনা। আমি তোমাকে বলছি বাবা, আমার সমস্ত শরীর যেন কাঁপছে, আমার সমস্ত শরীর যেন আমি যেন মনে হচ্ছে যেন আমার আশেপাশে সেই দাদুকে দেখতে পাচ্ছি। দাদু আর নেই, মারা গেছেন, অনেক বয়স হয়েছে। আমার মায়ের থেকেও তো বড় উনি ছিলেন। আমার মা এখন মারা গেছেন তার বছর 2 হয়েছে। আমার মা যদি বেঁচে থাকতেন, এই সময় যদি তোমার সঙ্গে আমার আলাপ হতো, আমি আমার মায়ের সঙ্গে তোমার কথা বলিয়ে দিতে পারতাম, তুমি শুনতে যে আমার মা। মিথ্যে কথা বলি না আমরা, না না না, মিথ্যে কথা। আর এত বড় আর একটা জিনিস কাকিমা, এই যে দেশের জন্য যে একটা টান বা দেশের জন্য একটা কিছু করব সেই উদ্বেগ, এটা কিন্তু মিথ্যে কথা দিয়ে মানে বোঝানো যাবে না। না,
ঠিক আছে, আর এই যার কোনো মানে লোভ নেই, যার কোনো আশা নেই, যার কোনো আকাঙ্ক্ষা নেই, হুম, সেই ব্যক্তি কখনো কি একটা সামান্য কথা তার কাছে না, হুম, সামান্য কথা আমাদের কাছে না, হুম, কিন্তু একটা কথা, মিথ্যা কথা সে বলবার লোক না। একদমই, একদম। হ্যাঁ, আর উনি যেভাবে বলেছেন, ওনার যদি কথাগুলো তুমি নিজে দাঁড়িয়ে শুনতে, তাহলে তুমি বুঝতে পারতে যে হুম, কতটা সত্যি ঘটনা। আর এই যে মঠবাড়িটা আমি পরে বাংলাদেশে আমি সার্চ করে গুগল সার্চ করেছিলাম, সেখানেও পেয়েছি, একটা হুম, ইউটিউবেও আমি ওই মঠবাড়ির আমি সমস্ত আমি পেয়েছি। হুম, তো মাহিলারার বরিশাল গ্রামের বরিশাল জেলার পূর্ব বাংলাদেশের হুম, বরিশাল হুম, জেলার মাহিলারার মঠবাড়ি বলো, তো তুমি ইউটিউবে পেয়ে যাবে, হুম, তুমি দেখতে পাবে। একটা দুর্গা মন্দির আছে, একটা বিরাট বড় ওই দিঘিটা আছে, ওই মঠ মন্দির আছে। ওই মঠ মন্দিরের ভেতর দুটো বাস ছিল জানো, ওই দুটো বাস ছিল, হুম, একটা বাস কাঁচা, একটা বাস পাকা। হুম, হ্যাঁ, এটা এত বছর মানে 1942 সালের মানে তার থেকেও প্রায় 500 বছর আগে হুম, সেইটাকে সংস্কার করা হয়েছিল। তার থেকে সংস্কার করেছিল, মানে তার 500 বছর আগে, তারাও কতদিন আগে আরো হয়েছিল মঠবাড়িটা। হুম, এটা না বিদেশ থেকে ইংরেজরা এসে ওদের যে মানে এই প্রত্নতত্ত্ব বিভাগ থেকে এসে এটার উপর অনেক রিসার্চ করেছে। উপরে একটা কলসি ছিল, হুম। কলসিটা সোনার কলসি ছিল বলছে, ইংরেজরা ওটা তুলে নিয়ে গেছিল। আর ওরা ভেতরে যে আজীবনই সবসময় চোর ছিল, সারা বিশ্ব জুড়ে খালি একদম চুরি করে বেরিয়েছে। লুটতে এসেছিল ওরা আমাদের দেশকে। ওরা দেশটাকে লুটতে এসেছিল সত্যিকার। হ্যাঁ, ওই 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 মন্দিরের ভেতরে দুটো বাস ছিল, একটা পাকা বাস, একটা কাঁচা বাস। হুম, কত বছর ধরে কাঁচা বাসটা কাঁচাই ছিল, আর হুম, পাকা বাসটা পাকাই ছিল। ওটা হ্যাঁ, কাঁচা বাসটা কিন্তু পেকে যায়নি। হ্যাঁ, তারপরে এই আমি আমি ইউটিউবে দেখেছি 1 বছর আগে। এক হুম, বছর আগে যখন দেখেছি তখন বলছিল, মানে ইউটিউবার যে ছিল তার আমার নামটা ঠিক মনে নেই, মুসলিম নাম তো, মুসলিম একটি ছেলে, উনি ইউটিউব করেন। তো হুম, উনি লিখেছেন যে হুম, হুম, কাঁচা বাসটা, ওই বাসটা মানে ভেঙে গেছে, ভেঙে গেছে কাঁচা বাসটা, কিন্তু এখনো কাঁচা ছিল, লাস্ট পর্যন্ত কাঁচা ছিল। ওটা মানে যে মিউজিয়াম থেকে নিয়ে গেছিল ওই বাহ বাহ। মন্দিরের ভিতরে। মানে এত বছর ওখানে ধরে বেঁচে আছে বলে এটাকে নিয়ে যাওয়া হয়েছিল মিউজিয়ামে। হ্যাঁ, আর বাহ। ওই ওখানে এখন ওই যে বৈরাগী আছে না, হ্যাঁ, হ্যাঁ, বৈরাগী হ্যাঁ, যারা, ওরা ওখানটায় মানে ইয়ে করে, হুম, এরা তো চলে এসেছিল, মায়ের দাদু তো হুম, হুম, ওখানে মারা গেছেন, ঠাকুমা চলে এসেছিলেন। মায়ের হুম, ঠাকুমাকে আমি দেখেছি আমার খুব ছোট বয়সে, মায়ের ঠাকুমা যে গুরু মা ছিলেন না হুম, ওই হুম, হুম, গ্রামের, হুম। এই আমি দেখেছিলাম খুব ছোট বয়সে, খুব ছোট বয়সে, আমার বাহ, ঠিক বাহ। কিছুই মনে নেই। এইটুকুনি মনে আছে উনি জব করতেন, বসে বসে না জব করতে, এইটুকুনি ছাড়া আমার আর কোনো ছবি তার মনে নেই, মানে আমি এত ছোট বয়সে দেখেছি। তো ওনাকে আমি দেখেছি ওই বাড়ির, ওই মঠ বাড়ির। আর ওই বাড়ি আমার কি বলে তো, আমার এই যে আমার যে মায়ের যে পরিবার পুরো, হুম, মানে মায়ের বাবা, মায়ের মানে মায়ের বাবার যে পরের ভাই, 3 ভাই, হুম, সেজ ভাই তো পুলিশের অত্যাচারে এমন মার মেরেছিল তাকে, একটা শরীরের একটা অঙ্গের না ঘা হয়ে গেছিল। আর দিনের পর দিন এই ঘা না শুকিয়ে বা ট্রিটমেন্ট না পেয়ে ক্যান্সার ধরে গেছিল। হুম, উনি মারা গেছিলেন ক্যান্সারে। আমি এই পরিবারের, বোঝো, মায়ের মা মারা গেল যক্ষা রোগে, ঠিক মতো ট্রিটমেন্ট পায়নি, কিছু নেই, কিছু না। আর মায়ের ওই কাকা মারা গেলেন ওই ক্যান্সারে, ওইখান থেকে ক্যান্সার ধরে গেছিল, এই ক্যান্সারে মারা গেল। এদিকে আমার শ্বশুর বাড়ির, আমার শ্বশুর একজন বিপ্লবী ছিলেন, উনি যখন মারা গেছিলেন ওনার ফটো টটো দেখানো হয়েছে। আমার জেঠ শ্বশুর, উনি ইয়েতে, তোমার ওটাকে কি বলে, তুমি তাহলে একটা ওই ফ্রিডম ফাইটারের মেয়ে। একদম আমি একদম পরিবার, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, শ্বশুর বাড়িতে আমার আর এক জেঠ শ্বশুর যে, উনিও সন্ন্যাসীর মতো হয়ে গেছিল। উনি বিপ্লবী ছিলেন, যারা ওনার সত্যিকারের দেশটাকে না ভালোবেসেছে, এতটাই ভালোবেসে নিজেদের জীবনটাই ওখানেই উৎসর্গ করে দিয়েছে। আর এর থেকে কোনো কোনো রকম স্বার্থ নেয়নি, উনিও কোনো পেনশন টেনশন নেয়নি। আমার হুম, শ্বশুরকে বিয়ে হয়েছিল তখন, শ্বশুরের একটু বেশি বয়সে বিয়ে হয়েছিল, উনিও হুম, বিয়ে করবেন না বলেই ঠিক করেছিলেন। তারপরে যাই হোক একটা মাত্র ছেলে থাকাতে ওনাকে বিয়ে দেওয়া হয়েছিল, পরে উনি পেনশনটা নিয়েছিলেন, কিন্তু ওনার হুম, ইচ্ছায় নেই, খুব জরুরত পড়াতে তাই নিয়েছিলেন উনি। হুম, এইদিকে শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, মানে আমার বাবার দিক হুম, দিয়ে সবই এইরকম। তারপর আমার বাবা অবশ্য আর্মিতে ছিলেন,
আর্মিতে ছিলেন। আর এই এরকম মানে যে আর এক ইয়ে আমার যে মানে পিস্তুত এক শ্বশুর, মানে আমার ছোট পিসি যে, যিনি তার হাজবেন্ড আবার ইয়ে ছিলেন, ওই যে ফজলুল হক, ওনার সেক্রেটারি ছিলেন। মানে হ্যাঁ, আমাদের পরিবারটা এরকম, যার জন্য জানো তো অনেক কথা আমি সামনে আনতে পারি না। আমাদের অনেকেই অনেকে চেনে। ওই ফজলুল হকই তো তার মানে বাড়ি এখান থেকে বাংলাদেশের সঙ্গে এক্সচেঞ্জ করেছিলেন, আমাদের পাঁচ সার্কাসের থেকে বাংলাদেশের বাড়ি। আমি পাকসার কাছে এলাকাতেই থাকি। আচ্ছা, তুমি কোথায় থাকো? আমি একটু মানে অন দা কল রেকর্ডিং আমি বলছি না, কারণ এটা রেকর্ড হচ্ছে তো। আচ্ছা, আমি যখন ফোন পরে তোমাকে করা হবে। তো থ্যাংক ইউ কাকিমা, খুব সুন্দর একটা ঘটনা তুমি বললে, এবং দেশপ্রেমের একটা সত্যি ভৌতিক ঘটনা। আমি তো আমার মনের ভাবটাকে আমি প্রকাশ করলাম। আমি জানি খুব সুন্দর বলিনি বা কোনো আমি নাম কামাবার জন্য বলিনি। আমার একটাই উদ্দেশ্য, আমার দিদিমা যেন একটুখানি একটু স্বাধীন দেশের একটুখানি আলো পায়। নিশ্চয়ই নিশ্চয়ই। ধন্যবাদ কাকিমা, ধন্যবাদ। আচ্ছা, গুড নাইট কাকিমা। থ্যাংক ইউ। তো অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, এবং ভূতরে কলকে আরও এগিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইবটা টিপে দেবেন এবং বেল আইকনটাও টিপে দেবেন। ধন্যবাদ, শুভরাত্রি।